তিনি চলে গেছেন এবং এই আজকের আমাদের নিউজ এক্সপ্রেসের আয়োজনটি সাজিয়েছি লালন সম্রাজ্ঞীকে আলাদা করে সম্মান জানিয়ে, এবং বিশেষ এই আয়োজনে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি তার এই বর্ণাঢ্য জীবন এবং ক্যারিয়ার নিয়ে কথা বলতে। তিনি জনাব সাইমন জাকারিয়া, তিনি লোকসংস্কৃতির গবেষক, নাট্যকার এবং লেখক। তিনি আমাদের সাথে আজকে স্টুডিওতে রয়েছেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীনকে নিয়ে কথা বলতে। সাইমন জাকারিয়া, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য, স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, সবাইকে জয়গুরু। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা খুব আনন্দের সাথে আজকে মিলিত হতে পারলাম না বা কথা বলতে পারছি না, এমন একটা পরিস্থিতিতে, এমন একটা প্রেক্ষাপটে হাজির হয়েছি, বলার অপেক্ষা রাখে না যে ফরিদা পারভীনের চলে যাওয়া লালন সঙ্গীত বা লোকসংস্কৃতির জন্য কি অপূরণীয় ক্ষতি, এটা কি পরিমাপের যোগ্য? আসলে ফরিদা পারভীনের অবদান আমাদের বাংলাদেশের সঙ্গীতের ইতিহাসে বহুমাত্রিক একটি গুণ নিয়ে আছে। কারণ ফরিদা পারভীনকে শুধু লালন সঙ্গীতের ভিতরে সীমায়িত করলেও ছোট করা হয় ফরিদা পারভীন। কারণ ফরিদা পারভীন আরও অনেক বহুমাত্রিক দ্যুতি নিয়ে আমাদের সঙ্গীত জগতে ছিলেন। এরকম শিল্পী খুবই বিরল, যে প্রতিটা সেক্টরেই নিজের অবস্থানকে স্বতন্ত্রভাবে জানান দিয়েছেন। তিনি যখন লালনের গান গেয়েছেন সেই মর্যাদা তিনি নিয়েছেন, যখন দেশের গান গেয়েছেন তখন সেই মর্যাদা তিনি পেয়েছেন, আবার যখন আধুনিক গান গেয়েছেন তখন কিন্তু সেই মর্যাদাই ছিল। এবং আমরা দেখেছি ফরিদা পারভীনের জীবনে বিভিন্ন ধাপ আছে। সেই ধাপগুলোর ভিতরে আমরা দেখি প্রথমেই তিনি তার গুরু কমল চক্রবর্তীর কাছে যখন গান শেখেন, সেটা হারমোনিয়াম বাজিয়ে প্রথম, সেই হারমোনিয়ামটাও কিন্তু তিনি শেষ দিন পর্যন্ত রক্ষা করেছিলেন। এবং আমার সৌভাগ্য হয়েছিল সেই হারমোনিয়াম দেখা। আমি 2003 সালে তার একটি সাক্ষাৎকার নিই, যখন তার সঙ্গীত জীবনের একটা নতুন পর্ব শুরু হয়। সেটা ছিল কুষ্টিয়াতে একটা পর্ব আর ঢাকায় একটা পর্ব। যে ঢাকাতে তিনি 2003 সালের দিকে ঢাকাতে আসেন, তার আগ পর্যন্ত কুষ্টিয়া ছিলেন। তা আমার সৌভাগ্য হয়েছিল তার কুষ্টিয়ার সমগ্র জীবনটাকে দেখা। কারণ পারিবারিকভাবে আমরা আসলে ফরিদা পারভীনের যে প্রথম স্বামী আবু জাফরের সঙ্গে সংযুক্ত ছিলাম। আমার মামার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আবু জাফর। কিছুদিন তিনি আমার মামার বাড়িতে থেকে লেখাপড়াও করেছিলেন। সেই সূত্রে আসলে ফরিদা পারভীনের পরিবারের সঙ্গে আমাদের একটা সংযোগ ছিল। পরবর্তীতে ফরিদা পারভীনকে আমরা পাই আমার শিক্ষকের স্ত্রী হিসাবে। যখন আমি কুষ্টিয়াতে সরকারি কলেজে ইন্টারমিডিয়েট পড়ি, তখন প্রায়ই কিন্তু ফরিদা পারভীনকে আমরা গানের আসরে দেখেছি আবু জাফরের সঙ্গে হারমোনিয়াম বাজিয়ে দুইজনে যুগল কণ্ঠে গান পরিবেশন করছেন। কখনো তার এই পদ্মা এই মেঘনা এই গানটি, কখনো আরও অনেক জনপ্রিয় গান আছে যে গানগুলোর কথা কেউ জানেনই না, যেমন আমি হেলেন কিংবা মমতাজকে দেখিনি, এই সব গানগুলো কিন্তু ওই সময় হচ্ছিল। আবার তুমি রাত আমি রাত জাগা পাখি, তুমি নদী আমি দুকুল হয়ে, শ্যামল দুকুল হয়ে তোমায় বেঁধে রাখি, এইসব গানগুলো কিন্তু ফরিদা পারভীন এবং আবু জাফর দ্বৈতকণ্ঠ গেয়ে আধুনিক শিল্পী হিসাবেও কিন্তু হৃদয় হরণ করেছিল মানুষের। এবং আজও কিন্তু মানুষের কণ্ঠে সেই গানগুলো বাজছে। বিশেষ করে নিন্দার কথা যদি না বুঝলো গায়ে, বা যদি তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম, এইসব গানগুলো আসলে সে সময়ের বাংলাদেশের গান বলতে এই গানগুলোকেই বোঝাতো। যদিও এই গানগুলো চর্চা হয়েছিল কুষ্টিয়াতে, কিন্তু ভাবতে অবাক লাগে যে কুষ্টিয়ার মতো একটি শহরে বসে এই গানগুলো রচনা হয়েছে, গাওয়া হয়েছে। সেই গানের ভাবপ্লাবন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। বাংলাদেশের সীমান্ত পেরিয়ে, যেটা আপনাদের প্রতিবেদনেও এসেছে, যে তিনি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিলেন। আর লালনের গানের কথা যদি বলি, তিনি কিন্তু লালনের গানে তার অভিযাত্রাটা খুব নাটকীয়ভাবে, সেটা আমরা প্রায় সবাই জানি। তার আগ্রহ ছিল না লালনের গান গাওয়ার ক্ষেত্রে, কারণ তিনি প্রথমত শিখেছিলেন ক্লাসিক্যাল সঙ্গীত, তারপরে নজরুল সঙ্গীত। এবং নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে তিনি তখন অলরেডি প্রতিষ্ঠিত রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী, এবং নজরুল সঙ্গীতের শিল্পী হিসেবে সবাই তাকে চেনে। এবং ক্লাসিক্যাল সঙ্গীত চর্চা করেন, তার একটা দাম্ভিকতা ছিল। তার ভিতরেই কিন্তু একসময় বিশেষ করে সাধারণ মানুষের কাছ থেকে এবং ফকিরদের কাছ থেকে, সাধকদের কাছ থেকে প্রস্তাব আসে যে তোমার এই যে সুমধুর কণ্ঠ, সেটা যদি তুমি লালন শাহের কণ্ঠে গানের জন্য কণ্ঠটা দাও। তখন কিন্তু সে প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে যখন গেয়ে মানুষের প্রশংসা পেয়েছে, তখন কিন্তু তিনি লালনের গানের ভিতরেই নিজেকে খুঁজে পেয়েছেন বা নিজেকে দান করেছেন লালনের গানে। সাইমন জাকারিয়া, এই যে আপনি বলছিলেন, এটা যথার্থই বলেছেন যে ফরিদা পারভীন কেবলমাত্র লালন সঙ্গীতের নন, বরং বাংলা শিল্প সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছিলেন তিনি।
বিশেষ করে আমরা যদি পেছনে ফিরে তাকাই যে মাত্র 14 বছর বয়সে একজন পেশাদার সঙ্গীত জীবন শুরু করেছেন। আপনি বলছিলেন যে নজরুল সঙ্গীত দিয়ে শুরু, এরপর তিনি আধুনিক গানও করেছেন, তারপর গিয়ে লালন সঙ্গীতের পেছনে তার জীবনের একটা বড় অংশ ব্যয় করেছেন, বা তিনি বলছেন যে আপনি দান করেছেন। এটা কি আপনার গবেষণায় যে এই যে যখন আপনি লোক সংস্কৃতি নিয়ে কাজ করেছেন, আপনার এই যে যে বিস্তর গবেষণা, এটা কি বিরল? হ্যাঁ, এটা অবশ্যই বিরল। আসলে বাংলাদেশের যে সঙ্গীত প্রতিভাগুলো আছে তাদেরকে যথার্থভাবে আমরা মূল্যায়ন করতে পারিনি, তাদেরকে যথার্থভাবে আমরা ট্রেন্ড আপও করতে পারিনি। এখন বলতে পারেন ফরিদা পারভীনের ট্রেন্ড আপের প্রয়োজন ছিল কিনা, এই ধৃষ্টতা আমি প্রকাশ করব না, কিন্তু পৃথিবীর সব দেশেই কিন্তু এই মাত্রার শিল্পীদেরও একটি আলাদা মর্যাদা দেওয়া হয়, কিন্তু আমাদেরকে সেই মর্যাদা দেওয়া হয়নি। যেমন ফরিদা পারভীন গান গাইতে যে শনাক্ত করতে পারেননি কোনটা লালনের গান আর কোনটা লালনের নয় কিন্তু লালনের নামে প্রচলিত, এইসব কিছু ঝামেলা আছে, যেগুলো আমাদের গবেষক পরিচয়ে যখন আমি দেখতে যাই তখন কিন্তু আমরা খুব সংকটে পড়ি। আমাদের কেন, কিন্তু ফরিদা পারভীন সেগুলোকে এস্টাবলিশড করে ফেলেছেন, প্রতিষ্ঠিত করে ফেলেছেন। সেই প্রতিষ্ঠিত সত্য থেকে আরেকটি প্রকৃত সত্যকে প্রতিষ্ঠা করা খুব কঠিন একটি সমস্যার ভিতরে আমরা আছি, মানে একজন গবেষক হিসাবে। কিন্তু এইখানেই হলো ফরিদা পারভীনকে গাইড করার ছিল আমাদেরকে সুনির্দিষ্টভাবে লালনের প্রামাণ্য গানের পাঠ দেওয়া উচিত ছিল আমাদের রিসার্চারদের, আমাদের যারা গবেষণা করেন তাদের, যে এমনকি ফকিরদের সেই দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা আমরা যথার্থভাবে পালন করিনি। যে জন্য আমাদের কালচারাল যে একটা জগৎ তার ভিতরে কিছু সমস্যা তৈরি হয়েছে। কিন্তু একজন ফরিদা পারভীনের কাছ থেকে কিন্তু আমরা সেই সব সমস্যার সমাধানগুলো পেতে পারতাম, কিন্তু আমাদের ইনস্টিটিউশনগুলো সেইভাবে তৈরি হয়নি। যদি আমরা প্রতিষ্ঠানগুলোকে ওইভাবে তৈরি করতে পারতাম, আমাদের গবেষণাকে ওইভাবে তৈরি করতে পারতাম, নিশ্চয়ই ফরিদা পারভীনের কাছ থেকে আরও বেশি মাত্রায় সৃষ্টিশীল জিনিসগুলো আমরা পেতাম, যেটা আমাদের জাতির জন্য, আমাদের দেশের জন্য তো কাজে লাগতোই, এমনকি বিশ্বের জন্য কাজে লাগতো। আর যদি বলি যে হ্যাঁ, লালনের গান মূলত কুষ্টিয়াতে প্রতিষ্ঠিত ছিল লালনপন্থী সাধকদের ভিতরে। একসময় এটাই নিয়ম ছিল, লালনের গান সাধারণ মানুষের গাওয়ারই অধিকার ছিল না। খোদা বক্সের জীবনী যদি পড়েন, আমি জাপান থেকে একটা ইন্টারভিউ নিয়ে এসে সম্প্রতি প্রকাশ করেছি, সেখানে খোদা বক্সয় যখন ফকিরদের কাছে গান শিখতে গেছে তখন বলা হয়েছে তুমি আমাদের পন্থায় দীক্ষিত না হলে তুমি এই গান গাইতে পারবা না। কিন্তু ফরিদা পারভীন কিন্তু সেখান থেকে লালন শাহের গানকে মুক্তি দিয়েছিলেন, যে শুধু এটা ফকিরদের ভিতরে সীমায়িত থাকবে না, এটা চাইলে সাধারণ মানুষও গাইতে পারবে, একজন শিল্পী হিসেবে গাইতে পারবে, সেই জায়গাটা কিন্তু করেছেন। এটাও কিন্তু একটা খুব বড় ধরনের বিষয়। তার আগে কিন্তু মানুষের ধারণাই ছিল না এটা খোদা বক্সায়, মকসেদ আলী শাহ বা অন্যান্য করিম শাহ, এদের বাইরে এই গান কেউ গাইতে পারে, চর্চা করতে পারে, বা সুখচাঁদ শাহ বা মনিরুদ্দিন শাহ, এদের বাইরে এইসব গান কেউ গাইবে, এটা চিন্তার অতীত ছিল। আমার জন্ম কুষ্টিয়াতে, একই অঞ্চলে আমরা বেড়ে উঠেছি, আমরা জানি যে আসলে এখনও ভাব পরিমণ্ডলে লালনের গান গাইতে গেলে সাধুর সঙ্গে, গানটার অর্থ না জানলে গান গাওয়া যায় না। কিন্তু একজন শিল্পী যখন গান করেন তিনি কিন্তু এসব নিয়ে ভাবেন না, তিনি শুধু সুর, ছন্দ আর বাণীটা হলেই হয়। আমরা এই বিষয়ে কথা বলছিলাম এবং আজকের আয়োজনটি সাজিয়েছি এরকম করেই। কথা হচ্ছিল সাইমন জাকারিয়ার সাথে, তিনি লোক সংস্কৃতির গবেষক, নাট্যকার এবং লেখক। সাইমন জাকারিয়া, কথা হচ্ছিল যে আপনি গবেষক হিসেবে ফরিদা পারভীনকে একভাবে দেখেছেন, একই সাথে পারিবারিকভাবে আপনার সাথে একটা সখ্য গড়ে উঠেছিল। সেই জায়গা থেকে কিছু স্মৃতিকথা আপনার কাছ থেকে জানতে চাইবো, যে ফরিদা পারভীনকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে কিভাবে আবিষ্কার করেছেন আপনি? আসলে ফরিদা পারভীনকে আমি আগে বলেছি যে আমার শিক্ষক আবু জাফর, তার সূত্রেই তার পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক হয়। অনেকবার তাদের বাড়িতে গেছি, আমরা আপ্যায়িত হয়েছি, তাদের কুষ্টিয়ার যে বাড়ি ছিল সেখানে। এবং তার পরবর্তীতে বিশেষ করে গবেষণার সূত্রে পারিবারিক সম্পর্কটা আরও দৃঢ় হয় যখন তিনি ঢাকায় আসেন। ঢাকাতে আসলে পরেও তার আমি সাক্ষাৎকার নিই 2003 সালে, বেশ লম্বা একটা সাক্ষাৎকার ছিল। যিনি প্রথম কুষ্টিয়া থেকে যখন ঢাকাতে আসেন, তখন কিন্তু তিনি তার জীবনের অনেক অনেক মানে একান্ত কথা বলেছেন আমাকে। যেমন তিনি সুর কোথা থেকে পেয়েছিলেন, এটা অসাধারণ একটি কথা, সেটি আমি উদ্ধার করতে পেরেছিলাম তার কাছ থেকে। শুধু গুরুদের কাছ থেকে সুর শিখেছেন তা নয়, তিনি বলেছিলেন তার সুরের প্রথম যে আকর্ষণ তৈরি হয় তিনি যখন মায়ের স্তন পান করতেন, তার মা খুব সুরেলা কণ্ঠে গান গাইতেন এবং ওই সুরটা তার ভিতরে ঢুকে পড়ে। পরবর্তীতে এই সুরটা, পরবর্তীতে উনি যখন সঙ্গীতের গুরুদের কাছে যান, সেটা আরও
বেশি পরিশীলিত হয় এবং তার গায়ক হয়ে ওঠার পিছনে ভূমিকা রাখে। আরেকটি ঘটনা বিশেষভাবে যদি ব্যক্তিগত স্মৃতির কথা যদি বলি, আমি একটু বলতে চাই। একবার আমার মনে হলো যে ফরিদা পারভীন তো গান শিখেছেন সরাসরি লালনপন্থী সাধকদের কাছ থেকে এবং সাধক শিল্পীদের কাছ থেকে। তো তার সাধক শিল্পীদের কাছ থেকে মকসেদ আলী শাহ, খোদাবক্স শাহ এবং করিম শাহ এবং আরও অন্যান্য সাধকদের কাছ থেকে গান শিখেছিলেন। তার সেই মুহূর্তে বেঁচে ছিলেন, এটা 2005-06 সালের দিকে হবে, করিম শাহ বেঁচে ছিলেন। আমি ফরিদা পারভিনকে বললাম যে আপনি যদি রাজি থাকেন, আমি একটা ভিডিও ধারণ করতে চাই যে আপনি গুরুর কাছ থেকে কিভাবে গান শিখেছিলেন এবং গানটা গুরুর মুখ থেকে কিভাবে আপনার মুখে এসে পরিবর্তন হলো, এই দৃশ্যটা আমি ধারণ করতে চাই। তো ফরিদা পারভিনকে নিয়ে আমি গেলাম কুষ্টিয়াতে, সেখানে করিম শাহ আছেন। করিম শাহ আসলেন, দুইজনকে আমরা লালনের আখড়ায় একসঙ্গে বসিয়ে আমি তাদের ইন্টারভিউ করছি এবং করিম শাহ প্রথমে একটা গান শুরু করলেন, সেই গানটার মুখটা করিম শাহ গাইলেন, পরবর্তীতে সেটা ফরিদা পারভিন গাইতে শুরু করলেন। এই যে ট্রান্সফরমেশন, মানে যখন করিম শাহ গাচ্ছিলেন গানটার ভঙ্গি ছিল একরকম, আবার সেই গানটা করিম শাহর মুখ থেকে যখন ফরিদা পারভিন গাইতে শুরু করলেন তখন সেটা আরেকটি রূপ ধারণ করছে। কিন্তু একটি ঘটনা সেখানে ঘটেছিল, যেহেতু লালন শাহের যে সমাধি, আমরা লালনের আখড়া বলি বা লালনের মাজার বলা হয় এখন, যেটাকে এখন লালনের একাডেমিও বলা হয় যেখানে, ওখানে এই রেকর্ডিংটা হচ্ছিল। মানে যেহেতু ফরিদা পারভিন গেছেন এবং করিম শাহ গেছেন, সেই রেকর্ডিং করার জন্য তো কারোর পারমিশনের প্রয়োজন নেই। যেহেতু করিম শাহ নিজেই একজন সাধক শিল্পী আর ফরিদা পারভিন লালনের বলা যায় একচ্ছত্র অধিপতি হিসেবে পরিচিত, তা আমি এই রেকর্ডিং করার একটা পর্যায়ে লালন একাডেমির তৎকালীন যিনি সেক্রেটারি ছিলেন তিনি আসলেন যে এই রেকর্ডিং কি হচ্ছে, এখানে কেন হচ্ছে, আমার পারমিশন নেওয়া হয়নি কেন, এবং আমাকে মারতে উদ্যত হলেন। ফরিদা পারভিনকেও গালি দেওয়া শুরু করলেন এবং পরবর্তীতে কিন্তু ফরিদা পারভিনকে বেশ কয়েক বছর এই লালন একাডেমিতে ওই ঘটনার কারণে, বিশেষ করে লালনের যে দুইটা অনুষ্ঠান হয়, একটা দোল পূর্ণিমার অনুষ্ঠান এবং একটি লালনের তিরোধান দিবসের অনুষ্ঠান পহেলা কার্তিক, সেই অনুষ্ঠানগুলোতে গান গাইতে সুযোগ দেওয়া হয়নি। একজন শিল্পী এই মাপের হয়ে যাওয়ার পরেও কোনো ব্যক্তির ব্যক্তিগত ইচ্ছের কারণে, ব্যক্তিগত রেষারেষির কারণে কিন্তু এইরকম ঘটনাও বাংলাদেশে ঘটে। এটি বললাম এই জন্য, ফরিদা পারভিন আজকে আমাদের নেই, কিন্তু তাকে আমরা কিভাবে সম্মান করার দরকার ছিল সেই সম্মানের জায়গাটা কিন্তু আমরা সবসময় করতে পারিনি এবং সেটার প্রতিবাদও কিন্তু কেউ তখন করিনি। কুষ্টিয়ার কিন্তু অনেক লোকজন ছিলেন তখন, এই যে কয়েক বছর ফরিদা পারভিন ওখানে গান গাইতে পারলেন না একজন ব্যক্তির ইচ্ছের কারণে, সেটাকে কিন্তু আমরা মানে প্রতিবাদ করিনি। কিন্তু যে ফরিদা পারভিনকে নিয়ে কথা হচ্ছে, তার ছোঁয়া পেয়েই তো লালন সঙ্গীত গণমানুষের কাছে গেছে, তাই না? অবশ্যই অবশ্যই। এই ব্যাপারে কি বলবেন? আজকে যে লালন শুরুতেও বলছিলেন যে সাধারণ মানুষ লালন সঙ্গীত হয়তো শুনতে পেতেন কিন্তু তারা গাইতে পারতেন কিনা বা তাদের কাছে পৌঁছানোর কাজটা তো ফরিদা পারভিনের স্পর্শে গেছে। অবশ্যই ফরিদা পারভিনের ভূমিকা হচ্ছে এই, লালনের গানটা মূলত সাধকদের গান ছিল, এটা একদম সাধনার গান ছিল। সেখান থেকে ফরিদা পারভিন লালনের গানকে ভিন্ন একটা পরিচয় দিয়েছেন। সেই পরিচয়টা কি, এই গানটা কিন্তু বিনোদনেও আসতে পারে বা সাধারণ শ্রোতাদের কাছেও যেতে পারে, যদি সাধারণ শ্রোতারা সেই গানের মর্মমানিক উপলব্ধি করে নিজেকে পরিবর্তন করতে পারে, সেই রাস্তাটাও কিন্তু তৈরি হতে পারে। এই কাজটা ফরিদা পারভিন করেছিলেন। আজকে মিডিয়াতে যে সব জায়গায় লালনের গান শুনছি, সে সময় কিন্তু এত সহজ ছিল না। ফরিদা পারভিন যখন মানে 70-এর দশকের প্রথমে লালনের গান গাচ্ছেন, 1973 সালে ঢাকা রেডিওর যে ট্রান্সক্রিপশন সার্ভিস, সেখানে মকসেদ আলী সাহেব প্রথম লালন সঙ্গীতকে ইন্ট্রোডিউসিং করেন। তখন মূলত ফকিরদেরকে নেওয়া হয়েছিল, সাধকদেরকে, খোদাবক্স শাহ আসছেন, সেখানে বেহাল শাহ আসছেন, এদের সবার ছবি আছে, কিন্তু একটা রেডিওর ব্রোশিয়ার আমার কাছে আছে এবং ফরিদা পারভিনেরও আছে। এটা কত সালের কথা বলছেন? এটা 1973 সালের কথা বলছি। 73 সালে প্রথম ফরিদা পারভিন কিন্তু ঢাকা বেতারে গান করতে আসেন এবং সেই সময় রেডিওর যে ব্রোশিয়ারটা প্রকাশিত হয়েছিল, সেই ব্রোশিয়ারটার কপি এখনো আমার কাছে আছে। সেখানে লেখা হচ্ছে ফরিদা পারভিন, যিনি লালনের গান গাইতে গাইতে কখনো কখনো কেঁদে ফেলেন এবং যার গান আমাদের বাংলাদেশের মানুষকে ভাব প্লাবনে প্লাবিত করেছে। আমরা দেখছিলাম যে একজন শিল্পী, তিনি নিজেকে এমন অনন্য উচ্চতায় পৌঁছেছেন,
ফরিদা পারভীন 21 পদক পেয়েছেন, তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন, এছাড়া অসংখ্য দেশি বিদেশি সম্মাননা রয়েছে, তার আন্তর্জাতিক সম্মাননার তালিকাও ভারী আমি দেখছিলাম। তো লালন সঙ্গীতকে আন্তর্জাতিক ভাবে যদি তুলে ধরার কথা বলা হয় বা দেশ বিদেশে ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়, সেই জায়গায় ফরিদা পারভীনের ভূমিকাকে আপনি গবেষক হিসেবে কিভাবে মূল্যায়ন করেন? আসলে লালনের গানকে যদি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার কথা বলা হয়, এটার দুইটা দিক আছে। একটা হলো গান হিসেবে তুলে ধরা, আর লালনের বাণীকে স্কলার লেভেলে তুলে ধরা। এটা দুইটা দিক দিয়ে কাজ করেছে। একটি দিক হলো ফরিদা পারভীন সাধারণ মানুষের কাছে, দেশে বিদেশের সঙ্গীতপ্রিয় মানুষের কাছে গানটাকে নিয়ে গেছেন। আর লালনের গানকে আবার বুদ্ধিভিত্তিকভাবে নিয়ে গেছেন লালনপন্থী সাধকরা, যেমন খোদা বক্সায়ের কথা বলতে পারি, যার কাছে গবেষণা করেছেন ক্যারল চলমান, এবং তিনি প্রায় 30 বছর ধরে লালনের গানের প্রামাণ্য পাঠ, অনুবাদ এবং ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। সেটা একটি বই, সিটি অফ মিরর সংস অফ লালন শাহ, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে বেরিয়েছে। এটা হলো স্কলার লেভেলের কাজ। সেটা কিন্তু ফকিরদেরও একটা অবদান আছে। আমরা আবার অন্য দিক থেকে ফরিদা পারভীনের অবদান আছে, যে ফরিদা পারভীন কিন্তু অনেক দেশে লালনের গান করতে গেছেন একজন শিল্পী হিসাবে, এবং যেটা বিনোদনের শিল্পী হিসাবে আমি বলছি, সেখানে কিন্তু করেছেন। যেমন সেখানেও কিন্তু মানুষকে আকৃষ্ট করেছে। ফরিদা পারভীনের বর্ণনাই আমরা পেয়েছি যে সুইডেনে থেকে মানুষ লালন সম্পর্কে জানতে পেরেছেন, অনেকে এসেছেন এই দেশে এবং ফরিদা পারভীনকে নিয়ে গেছেন। কিন্তু এটাও কিন্তু কম না যে আমাদের দেশের একজন শিল্পী, সে পৃথিবীর মানে যেসব দেশগুলো খুব অগ্রসর দেশ বলি আমরা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইডেন, সব দেশে, জাপান, সব দেশে কিন্তু ফরিদা পারভীনকে নিয়ে গেছেন এবং তারা কিন্তু মূল্যায়ন করেছে। যেমন জাপানে জানেন যে ফুকুওয়াকা যে পুরস্কার সেটা দিয়েছে। এবং আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই, লালনের গানের ক্ষেত্রে যেমন 21 পদকের কথা বলছিলেন, ফরিদা পারভীন 21 পদক পাচ্ছেন লালন সঙ্গীতে 1987 সালে। এটি কিন্তু প্রথম লালন সঙ্গীতের একটা রাষ্ট্রীয় স্বীকৃতি বটে। নিশ্চয়ই। সাইমন জাকারিয়া, অনেক ধন্যবাদ আজকের আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা কৃতজ্ঞ সেজন্য। এবং একই সাথে আমরাও আমাদের স্মরণে নিশ্চয়ই ফরিদা পারভীন থাকবেন, এবং আমরা একই সাথে তার আত্মার শান্তি কামনা করি, প্রত্যাশা করি যে ফরিদা পারভীনের এই শিল্পযাত্রা ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। আজকের মতো ধন্যবাদ আয়োজনে। অনেক ধন্যবাদ। আমি ফরিদা পারভীনের এই প্রয়াণে গভীর শোক এবং শ্রদ্ধা নিবেদন করি, একই সঙ্গে তার পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানাই, এবং আমার বিশ্বাস ফরিদা পারভীন তার বহুমাত্রিক গানের পরিচয় বাংলাদেশের মানুষের কাছে যেভাবে বেঁচে থাকবেন, সারা পৃথিবীতেই বেঁচে থাকবেন। আমরাও সেই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ আপনাকে।